দোদুল্যমান রাজ্যগুলোয় সংখ্যাগরিষ্ঠতা পেতে জোর প্রচারণায় হিলারি ট্রাম্প। দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। নির্বাচিত হলে মার্কিনীদের স্বপ্ন পূরণের প্রতিশ্রুতি ট্রাম্পের। যুক্তরাষ্ট্রকে আরও এগিয়ে নিতে হিলারিকে সুযোগ দেওয়ার আহ্বান ওবামার। পাকিস্তানে ভারতীয় ৮ কূটনীতিকের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগ অস্বীকার নয়াদিল্লির। কাশ্মীর সীমান্তে পাকিস্তানি সামরিক তৎপরতার উচিত জবাব দেওয়ার হুঁশিয়ারি ভারতের। এবং পাঠানকোট হামলার দিন সংবেদনশীল তথ্য প্রচারের দায়ে ভারতে একদিন এনডিটিভি সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি ফারজানা মুম। শুরুতেই মার্কিন নির্বাচনের খবর। শেষ মুহূর্তে দোদুল্যমান রাজ্যগুলোয় সংখ্যাগরিষ্ঠতা পেতে জোর প্রচারণায় নেমেছেন প্রধান দুই প্রার্থী। এক্ষেত্রে হিলারি ক্লিন্টন তার পক্ষে প্রচারণায় স্বামী সন্তানসহ প্রেসিডেন্ট বারাক ওবামা, ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন এবং একসময়কার দলীয় প্রতিপক্ষ বার্নি স্যান্ডার্সকে কাছে পেলেও প্রচারণার মাঝে অনেকটা একা পড়ে গেছেন ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্ক থেকে আরও জানিয়েছেন তুষার আব্দুল্লাহ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণায় দুই প্রার্থী এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে দুই প্রার্থী বিভিন্ন অঙ্গরাজ্যগুলোতে ঘুরে বেড়াচ্ছেন। ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিন্টনের পক্ষে কিন্তু ক্লিন্টন, তার মেয়ে চেলসি ক্লিন্টন এবং বিশেষ করে বারাক ওবামার উপস্থিতি এই প্রচারণায় বিশেষ লক্ষণীয়। এই জন্য যে নির্বাচন বিশ্লেষকরা বলছেন যে এর নিকট অতীতে কোনো প্রেসিডেন্টকে পরবর্তী প্রার্থীর জন্য এভাবে মাঠে ভোট চাইতে দেখা যায়নি। এখানে বারাক ওবামা কিন্তু আফ্রো আমেরিকানদেরকে কাছে ভোট চাইছেন এবং তাদেরকে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য অনুরোধ করে যাচ্ছেন। ডোনাল্ড ট্রাম্পকে দেখছি যে একলাই ঘুরে বেড়াচ্ছেন, সেভাবে তিনি রিপাবলিকান সাবেক প্রেসিডেন্ট বা ডার্ক সাইডে কোনো নেতাকে সঙ্গে পাননি। স্যান্ডার্সের কথা বলতে হয় যে তিনি যে এখন হিলারি ক্লিন্টনের সঙ্গে নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন, এটিও একটি হিলারি ক্লিন্টনের জন্য ইতিবাচক দিক। বার্নি স্যান্ডারসনের দেখেই কিন্তু তরুণ ভোটাররা, বিশেষ করে এবার যারা নতুন ভোটার হয়েছেন, তারা কিন্তু ডেমোক্রেট শিবিরে এসে ভিড় করেছিলেন। কিন্তু তিনি যখন মনোনয়ন পেলেন না, তারপর কিন্তু এই নতুন ভোটারদের বা তরুণ ভোটাররা কিছুটা নীরবতা পালন করেছিলেন এবং সংখ্যা দেখা দিয়েছিল যে এই ভোটাররা শেষ পর্যন্ত ভোট কেন্দ্রে যাবেন কিনা সেই সংখ্যা এখনো কাটেনি। সেই কাটেনি বলেই কিন্তু এই বার্নি স্যান্ডারসনকে ব্যবহার করা হচ্ছে ডেমোক্রেট শিবির থেকে হিলারি ক্লিন্টনের সঙ্গে বিভিন্ন অঙ্গরাজ্যে তাকে নিয়ে যাচ্ছে এবং কোথাও কোথাও বার্নি স্যান্ডারসন নিজেও যাচ্ছেন এবং তিনি তরুণ ভোটারদেরকে উজ্জীবিত করার চেষ্টা করছেন। আগামী দিন হিলারি ক্লিন্টন পেনসিলভেনিয়া এবং মিশিগান সফর করবেন। ওবামা নর্থ ক্যারোলিনাতে যাচ্ছেন। জো বাইডেন, যিনি এখন ভাইস প্রেসিডেন্ট, উনি যাচ্ছেন উইসকনসিনে। বার্নি স্যান্ডারসন যাচ্ছে আইওয়াতে, ক্লিন্টন যাচ্ছেন কলোরাডোতে, চেলসি ক্লিন্টন তিনি যাচ্ছেন নিউ হ্যাম্পশায়ারে এবং ডোনাল্ড ট্রাম্প ওহাইও এবং নিউ হ্যাম্পশায়ার, পেনসিলভেনিয়াও প্রচারণায় অংশ নেবেন। অর্থাৎ বাকি যে সময়টুকু আছেন সেই সময়টুকুকে কেউ অপচয় করতে যাচ্ছে না। যতটুকু সময় পাচ্ছেন ততটুকুই আসলে ভোটারদের দ্বারে দ্বারে তারা ঘুরে বেড়াচ্ছেন। তুষার আব্দুল্লাহ, নিউ ইয়র্ক। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের শেষ মুহূর্তে প্রধান দুই দলের প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। বিবিসির সবশেষ জরিপ মতে উভয় প্রার্থীর পক্ষে ৪৫% করে মার্কিনের সমর্থন রয়েছে। এই অবস্থায় দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোতে রিপাবলিকান ও ডেমোক্রেট শিবিরের জোর প্রচারণা চলছে। বৃহস্পতিবার নর্থ ক্যারোলাইনায় প্রচার সভায় পরিবর্তনের ডাক দেওয়ার পাশাপাশি মার্কিনীদের স্বপ্ন পূরণের প্রতিশ্রুতি দেন ট্রাম্প। অন্যদিকে ট্রাম্প ক্ষমতায় এলে নারীরা বিভিন্ন ক্ষেত্রে বঞ্চনার শিকার হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ডেমোক্র্যাট দলের সমর্থনে নীল রং ধারণ করা পেনসিলভেনিয়ায় বৃহস্পতিবার নির্বাচনী প্রচারণায় অংশ নেন রিপাবলিকান প্রার্থীর স্ত্রী মেলানিয়া ট্রাম্প। এতদিন প্রচারণার মাঠে দেখা না গেলেও শেষ মুহূর্তে স্বামীর পক্ষে তার মাঠে নামাকে বিরল ঘটনা বলে উল্লেখ করেছে কিছু মার্কিন গণমাধ্যম। ট্রাম্প বরাবরই অভিবাসন বিরোধী বক্তব্য দিলেও তার স্ত্রী নিজেকে একজন অভিবাসী উল্লেখ করে সব জনগোষ্ঠীর প্রতি রিপাবলিকান পার্টিকে ভোট দেওয়ার আহ্বান জানান। একজন অভিবাসী হয়েও আমি যুক্তরাষ্ট্রে সব ধরনের সুযোগ সুবিধা পেয়েছি। এটাই এই দেশের মূল্যবোধ। আর আমি ফার্স্ট লেডি হলে সামাজিক গণমাধ্যমের অপব্যবহার রোধ করে এর উপযুক্ত ব্যবহার নিশ্চিতে কাজ করব।
একই দিন দোদুল্যমান অঙ্গরাজ্য নর্থ ক্যারোলাইনা ও ফ্লোরিডায় জনসভায় অংশ নিয়ে নির্বাচনে জয়ের প্রত্যাশা ব্যক্ত করেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ডেমোক্র্যাটরা আবারও ক্ষমতায় এলে সাংবিধানিক সংকট দেখা দিতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। হিলারি জনগণকে রক্ষার চেয়ে নিজেকে রক্ষার কথা বেশি ভাবেন, তাই রাষ্ট্রীয় গোপন তথ্য নিজের ব্যক্তিগত ইমেল থেকে চালাচালি করার মতো বিভিন্ন গুরুতর অপরাধ করতেও দ্বিধা করেননি। আপনারা সবাই 8 নভেম্বর ভোট দিতে আসবেন। শেষ পর্যন্ত হোয়াইট হাউস আমাদের দখলেই আসবে। নর্থ ক্যারোলাইনায় আলাদা প্রচারে অংশ নেন হিলারিও। শেষ সময় তিনি ভেবেচিন্তে সঠিক সিদ্ধান্ত নিতে ভোটারদের প্রতি আহ্বান জানান। একই দিন ফ্লোরিডায় নির্বাচনী সভায় বক্তৃতায় প্রেসিডেন্ট ওবামা হিলারিকে যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করে দেশকে আরও এগিয়ে নেয়ার সুযোগ দিতে মার্কিনীদের প্রতি আহ্বান জানান। হিলারি একজন কর্মব্যস্ত মানুষ, তিনি জনস্বার্থে অনেক কাজ করেছেন। এই নির্বাচনে অন্যান্য প্রার্থীর চেয়ে হিলারি সব দিক বিবেচনায় অধিক যোগ্য। কে হাসবেন শেষ হাসি, এ নিয়ে বিশ্বজুড়ে জল্পনা কল্পনার শেষ নেই। মার্কিন গণমাধ্যম CNN বলছে বেশ কিছু জটিল সমীকরণের হিসেব মিলে গেলে প্রেসিডেন্ট হতে পারেন ট্রাম্প। সেগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোর সিংহভাগ অংশ জিততে হবে ট্রাম্পকে। এছাড়া কৃষ্ণাঙ্গ ও হিস্পানিক ভোটারদের নির্বাচনে অংশগ্রহণ কম থাকলেও জয় হতে পারে লাল রঙের। হিলারি সমর্থকদের উল্লেখযোগ্য ভোট যদি লিবার্টারিয়ান পার্টির গ্রে জনসন বা গ্রিন পার্টির জিল স্টেইনের দিকে যায় এবং শ্বেতাঙ্গ শ্রমিকদের ভোট পেলেও নির্বাচনে জিততে পারে রিপাবলিকান পার্টি। অন্যথায় জনমত জরিপে উঠে আসা প্রবণতার ভিত্তিতে ইলেকটোরাল কলেজ সংখ্যায় এখন পর্যন্ত এগিয়ে থাকা হিলারি ক্ষমতায় আসতে পারেন। এদিকে যুক্তরাষ্ট্রের জাতীয় পর্যায়ে 5টি গুরুত্বপূর্ণ জরিপের উপর ভিত্তি করে বিবিসি প্রকাশিত জরিপে দেখা যায় দুই প্রার্থীর মধ্যে ব্যবধান কমে শূন্যের কোটায় দাঁড়িয়েছে। অর্থাৎ উভয়ের পক্ষে এখন 45% জনসমর্থন রয়েছে। এই হিসেবে হিলারির সমর্থন আগের তুলনায় 5% কমেছে। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। দর্শক, আসন্ন মার্কিন নির্বাচন উপলক্ষে বিশেষ আয়োজন নিয়ে স্টুডিও 2 থেকে সরাসরি আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী সঞ্জনা চৌধুরী। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে সময় সংবাদের বিশেষ আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি সঞ্জনা চৌধুরী। আজ আমরা আলোচনা করব ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টন এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে মার্কিনীদের সার্বিক মূল্যায়ন। এবং এই বিষয়ে আলোচনা করতে আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষিকা রাশেদা রৌনক খান। ম্যাডাম, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে আসার জন্য। তো ম্যাডাম, প্রথমে আপনার কাছে আমি যে বিষয়টি জেনে নিতে চাই যে এবারের নির্বাচনে যিনি প্রার্থী নির্বাচিত হোক না কেন তা দক্ষিণ এশিয়া বা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কেমন প্রভাব ফেলবে? এটা আসলে খুব জেনারেলাইজ করে বলা একটু ডিফিকাল্ট, এই কারণে যে আফটার দ্য ইলেকশন মানে রেজাল্ট যখন আসবে তখন প্রেসিডেন্ট হিসেবে ব্যক্তি মানুষটা কি ধরনের ভূমিকায় যায় সেটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা রয়েছে। কিন্তু আবার একইভাবে এটাও বলা যায় যে মার্কিন যুক্তরাষ্ট্র তো কেবল একটা দেশ না, এটা একটা সাম্রাজ্য, ইম্পেরিয়ালিজম, সারা দেশে একটা সাম্রাজ্যবাদ। অতএব সাম্রাজ্যবাদী আগ্রাসনের যে মনোভাব সেটা থেকে তো কেউই বের হয়ে যাবে না। সেই মনোভাবটা থেকে বের না হওয়ার জন্য বা মানে স্থিতিশীল রাখার জন্য, যেটাকে ট্রাম্প বলছেন গ্রেট আমেরিকান অ্যাগেইন, সেইটার জন্য কিংবা হিলারিও গ্রেট আমেরিকানই যাবে শেষ পর্যন্ত, সেই প্রক্রিয়াটা ধরে রাখার জন্য তাদের যে ফরেন পলিসি সেটাকে দুজনেই একইভাবে এন্ডোর্স করবে। এটা এই বিষয়ে কোনো সন্দেহ করার কোনো অবকাশ নাই। কারণ আপনি যদি ওবামারটা দেখেন, যিনি এই মুহূর্তে প্রেসিডেন্ট হিসেবে আছেন, কৃষ্ণাঙ্গরা যারা আফ্রিকান আমেরিকানরা ভোট দিয়েছে এবং ইতিহাসে আমেরিকার ইতিহাসে সর্বোচ্চ পরিমাণ কৃষ্ণাঙ্গ ভোট দিয়েছিল। 90% আফ্রিকান আমেরিকানরা ভোট দিয়েছিল ওবামাকে। কেন? কারণ হচ্ছে আফ্রিকান আমেরিকানরা যে এত দীর্ঘ ইতিহাস ধরে ডিপ্রাইভড ছিল, হ্যাঁ, সেখান থেকে যে বের হয়ে আসবে, শোষিত হওয়ার যে জায়গাটা সেখান থেকে বের হয়ে আসবে। কিন্তু তারা কি বের হতে পেরেছে? He is an তিনি নিজে himself is an African American president, কিন্তু he couldn't do that. He couldn't do anything for the African American. নর্থ ক্যারোলাইনাতে কিন্তু বারবার কৃষ্ণাঙ্গদের হামলার বহু ঘটনা দেখেছি। একদম সাম্প্রতিক কালেও পুলিশে হামলার শিকার হলো। অর্থাৎ তাহলে দেখা যাচ্ছে, এবং তাতে করে কিন্তু কৃষ্ণাঙ্গরা একভাবে বুঝে ফেলেছে যে যদি আমাদের লোকই না পারলো, সেক্ষেত্রে এরা দুজন তো একদমই শ্বেতাঙ্গ, হ্যাঁ, মানে দুজনই এলিট শ্বেতাঙ্গর মধ্যে পড়ে। তো সেই জায়গা থেকে কতটুকু আর তাদের
প্রার্থীদের পরিবর্তন আসবে। তা মানে ওবামার উদাহরণটা এই কারণে এটা আনলাম, অর্থাৎ ওবামা নিজে তার জাতিসত্তার জায়গা থেকেও কিছু করতে পারেননি সেভাবে। সেই জায়গায় ট্রাম্প বা হিলারির কাছ থেকে মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ার ফরেন পলিসি নিয়ে খুব বেশি কিছু আশা করা, মানে খুব বেশি স্কিপ করে কিছু করে ফেলবেন সেরকম জায়গায় যাওয়া খুব ডিফিকাল্ট। কিন্তু যেটা হয়েছে যে হিলারির আমরা দেখতে পাচ্ছি যে সিরিয়া ইস্যুতে তার অনেক ইমেল কেলেঙ্কারির পরে বিভিন্নভাবে দেখা যাচ্ছে যে তিনি যখন সেক্রেটারি অফ স্টেট ছিলেন তিনি কিভাবে এই বিষয়গুলোর সাথে যুক্ত ছিলেন বা তার আগ্রহের জায়গা কোন জায়গাটায়, এবং অস্ত্র সরবরাহের বিষয়েও তার একটা বড় ভূমিকা কথা শোনা যাচ্ছে এই ইমেল ফাঁসের পরে। তো সেই জায়গাগুলোতে তিনি যে একটু অনেক বেশি কঠোর হবেন মধ্যপ্রাচ্যের এই জায়গাগুলোতে এবং একভাবে ইন্ধন যোগানোর একটা মানে ধারাবাহিকতাটাই রক্ষা করবেন সেটা খুব ভালোভাবেই বোঝা যায়। আবার অন্যদিকে ট্রাম্পের কিন্তু প্রথম থেকেই তিনি মধ্যপ্রাচ্য দক্ষিণ এশিয়ার মানুষজনকে, অভিবাসী যারা আছে আমেরিকায়, তাদেরকে খেপিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, যদিও এখন আবার ডিফারেন্ট ওয়েতে কথা বলছেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি মূলত এই বিষয়টি স্পষ্ট যে এবারে নির্বাচনে আসলে কোন প্রার্থী জয়লাভ করবেন তা অনেকটাই নির্ভর করছে তাদের ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো নিয়ে মার্কিনীরা কেমন মূল্যায়ন করছেন। তো এই বিষয়ে আমাদের কাছে কিছু তথ্য আছে, আমরা দর্শকদের যে বিষয়টি জানাতে চাই যে এবারে নির্বাচনে হিলারি ও ট্রাম্পের কোন দিকগুলো ভোটারদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রধান নির্ণায়ক হয়ে দাঁড়িয়েছে। তো আমরা দেখে নেব হিলারির কিছু ইতিবাচক দিক। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট পদপ্রার্থী তিনি, রাজনীতিতে তার রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা, আইনজীবী হিসেবে এবং পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। এছাড়া তার আরো তার ইতিবাচক দিকগুলোর মধ্যে রয়েছে অভিবাসন প্রশ্নে নমনীয় ভূমিকা, এছাড়া মুসলিম দেশগুলোর সঙ্গে তিনি সম্পর্ক উন্নয়নের কথা বলেছেন। এবার জেনে নেব মার্কিন দৃষ্টিকোণ থেকে হিলারির নেতিবাচক দিকগুলো কি কি সেগুলো। দেখছি যে পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে ব্যক্তিগত সার্ভার ব্যবহার করে রাষ্ট্রীয় ইমেইল আদান প্রদানের বিষয়টি বারবার উঠে এসেছে। এছাড়া বেনগাজিতে মার্কিন দূতাবাসে সন্ত্রাসী হামলার ঘটনায় ব্যর্থতার দায় স্বীকার করেছেন হিলারি। নেতিবাচক দিকগুলোর মধ্যে আরো রয়েছে ধর্নাঢ্য ব্যবসায়ীদের কাছ থেকে নির্বাচনী তহবিল সংগ্রহ করেছেন। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে প্রভাব খাটিয়ে ক্লিন্টন ফাউন্ডেশনের অর্থ আদায় করেছেন। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে তার বিরুদ্ধে স্বজনপ্রীতিরও অভিযোগ উঠেছিল বেশ কয়েকবার। এছাড়াও ইরাক যুদ্ধে তার প্রত্যক্ষ সমর্থনের বিষয়টিও কিন্তু বেশ তার একটা নেতিবাচক ইমেজ ক্রিয়েট করেছে সমাজে। এছাড়া এখন দেখবো ট্রাম্পের ইতিবাচক দিকগুলো। তিনি একজন সফল ব্যবসায়ী এবং তার এই সফলতা তিনি রাজনৈতিক জীবনেও কাজে লাগাতে চান। তার রক্ষণশীল ও জাতীয়তাবাদী চেতনাকে দেশের স্বার্থে প্রয়োগ করতে চান ট্রাম্প। এছাড়া যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও অর্থনীতিকে ঢেলে সাজাতে চান। বিশ্বব্যাপী মার্কিন রাজনীতি ও পররাষ্ট্রনীতি নতুন মেরুকরণের কথাও বলেছেন তিনি। ওয়াল স্ট্রিটের পুঁজিপতিদের কাছ থেকে কিন্তু তিনি তার নির্বাচনী প্রচারণার জন্য কোনো তহবিল সংগ্রহ করেন হিলারির ক্ষেত্রে বলা হচ্ছে, এবং রক্ষণশীলদের মনের কথা বলেছেন ট্রাম্প। এবার দেখে নেব ট্রাম্পের নেতিবাচক দিকগুলো। রাজনীতিতে তার কোনো অভিজ্ঞতা নেই, ব্যক্তিগতভাবেও তিনি একগুঁয়ে এবং বদমেজাজি। এছাড়া রয়েছে মুসলিম, হিস্প্যানিক, কৃষ্ণাঙ্গ এবং অভিবাসন বিরোধী তার কঠোর অবস্থান। নেতিবাচক দিকগুলোর মধ্যে আর রয়েছে নারী বিদ্বেষী বিভিন্ন বক্তব্য দেয়া এবং তিনি একাধিকবার কিন্তু যৌন কেলেঙ্কারির অভিযোগে অভিযুক্ত হয়েছেন। এছাড়া রাষ্ট্রের বিরুদ্ধে তার কর ফাঁকির অভিযোগ উঠেছে। এবারে দেখে নেব মার্কিন ভোটারদের মধ্যে, বিশেষত নারী ভোটারদের মধ্যে এই দুই প্রার্থীর জনপ্রিয়তাটা কিরকম। তো সবশেষ জরিপ অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি ডোনাল্ড ট্রাম্পের পক্ষে আপনার কম থাকবে 30%, ডোনাল্ড ট্রাম্পের পক্ষে 30% নারী সমর্থন জুগিয়েছেন। অন্যদিকে হিলারি ক্লিন্টনকে সমর্থন দিচ্ছেন 49% নারী। তো একটা বড় ব্যবধান দেখতে পাচ্ছি যে নারীরা হিলারিকে সমর্থন দিচ্ছেন। অন্যদিকে যদি আমরা পুরুষ ভোটারদের কাছে দেখি দুই প্রার্থীর জনপ্রিয়তা, যেখানে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে 45% পুরুষ সমর্থন দিয়েছেন, অন্যদিকে হিলারির পক্ষে কিন্তু দিয়েছেন মাত্র 33%। জি, এবং এখন দেখবো আমরা উচ্চশিক্ষিতদের মধ্যে এই দুই প্রার্থীকে নিয়ে তাদের জনপ্রিয়তাটা কেমন। ডোনাল্ড ট্রাম্পের পক্ষে উচ্চশিক্ষিতদের 21% তার প্রতি সমর্থন দিয়েছেন, অন্যদিকে 59% দিয়েছেন হিলারি ক্লিন্টনের পক্ষে। তো আমরা দেখতে পাচ্ছি যে তিনটি জরিপের মধ্যেই তাদের মধ্যে একটি লক্ষণীয় কিন্তু পার্থক্য রয়েছে। বিশেষত ম্যাডাম, আমরা এই জরিপে বেশিরভাগ ভোটার কিন্তু হিলারির প্রতি সমর্থন দিলে আমরা দেখতে পাচ্ছি পুরুষ ভোটারদের সমর্থনে কিন্তু অনেকটা পিছিয়ে আছেন হিলারি, অন্যদিকে আবার উচ্চশিক্ষিত ভোটাররা সমর্থন জুগিয়ে চলছেন হিলারিকে। তো এই বিষয়টি কি কেমন দেখছেন?
পুরুষ ভোটাররা তো স্বাভাবিকভাবে, কারণ আপনি যখনই মানে তারা এখনো মেনে নিতে পারছে না যে আমেরিকার ইতিহাসে এই প্রথম মানে একটা নারী আসতে যাচ্ছেন, একজন নারী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। এটা পুরুষতান্ত্রিক চেতনায়, আমেরিকা কিন্তু পুরুষতান্ত্রিক চেতনায় তারা বলে, তারা ইকুয়ালিটির কথা বলে, সাম্যতার কথা বলে, জেন্ডার ইকুয়ালিটির কথা বলে, বাট তাদের রেসিজম দেখলে বোঝা যায় তারা খুব এথনোসেন্ট্রিক একটা জায়গা আছে। হয়তো ব্রিটিশদের মতো এতটা এথনোসেন্ট্রিক বা স্বজাতি কেন্দ্রিকতা তাদের ভেতরে নাই, কারণ তারা মাল্টিকালচারালিজমে বিশ্বাসী এবং বিভিন্ন ডাইভার্সিফাইড সোসাইটি আসলে ওখানে বসবাস করে, কমিউনিটি। ওই যে আপনি যেটা বলছেন পুরুষ, নারী, তারপরে হিসপ্যানিক, উচ্চশিক্ষিত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, তো ফলে ডাইভার্সিফাইড জরিপ আসবে, এটাই খুব স্বাভাবিক। পুরুষরা হিলারিকে অপছন্দ করার অনেকগুলো কারণের মধ্যে একটা আছে হিলারির কিন্তু যে স্ট্র্যাটেজিগুলো নিয়েছে, যেগুলো তারা ডেমোক্রেট পার্টি থেকে ওন করছে যে ভবিষ্যতে যদি প্রেসিডেন্ট হয় করবে, সেখানে অনেকের মানে অনেক চাওয়া পাওয়ার সাথে মিলছে না, সেটা একটা বিষয় কাজ করছে। আর খোদ আমেরিকান পুরুষরাও নারীকে এতটা শক্তিশালী জায়গায় দেখতে আমাদের দেশে তো পারেই না, ইভেন মানে আমেরিকার মতো জায়গায়ও পারে না, কিন্তু আমাদের দেশে আমরা ভাগ্যক্রমে দেখে যাচ্ছি যে না, আমাদের নারীদের অনেক বেশি এম্পাওয়ার্ড হচ্ছে এবং প্রতি ক্ষেত্রে, শুধুমাত্র একদম উচ্চ লেভেলে না, সব ক্ষেত্রে হচ্ছে। সেখানে একটু পিছিয়ে আছে আমেরিকা, এটা তো বুঝাই যাচ্ছে যে এই প্রথম এত বছর পরে পুরো একজন নারী প্রেসিডেন্টকে তারা এনেছে, সেই জায়গা থেকে একটা বিষয় কাজ করছে। আবার নারীরটা যে ঠিক একই কারণে হচ্ছে তা না, দেখেন যে রিভার্স রেজাল্ট আসছে, নারীরটা হচ্ছে একেবারেই ট্রাম্পের তার কুকর্ম বলেন কিংবা তার অপকর্ম বলেন, নারী কেলেঙ্কারির বিষয়গুলো একটা অবস্থানে চলে আসছেন, সেজন্য এসেছে। তো দুইটা কিন্তু একদম ডিফারেন্ট, যেখানে হিলারি কিন্তু পুরুষের সাথে এমন কিছু হয় নাই যে কিছু বলেননি না, যে যেই কারণে পুরুষরা, তাহলে বোঝা যাচ্ছে যে এটা দিয়ে কিন্তু একভাবে প্রমাণ হচ্ছে যে পুরুষের চোখে মানে পুরুষ কিভাবে আসলে নারীকে দেখে। হ্যাঁ, নারীকে আসলে ওই ঘরে থাকা শান্তশিষ্ট, নম্রভদ্র, চুপচাপ, সেই নারীকেই দেখতে বেশি পছন্দ করে, সেটা খোদ আমেরিকাই হোক আর ব্রিটিশরাই হোক। সেখান থেকে বের হয়ে যে হিলারি তার পুরুষতান্ত্রিক জায়গায় একটা আঘাত দিচ্ছে, হিলারি কিন্তু স্বপ্নই ছিল যে সে একদিন দেশের প্রেসিডেন্ট হবে, তো সেই জায়গাটাই সে ধরে রেখেছে এবং প্রতি মুহূর্তে সে তার সেই জায়গাটাকে প্রকাশ করছে, সেটা পুরুষতান্ত্রিক ব্যবস্থাকে একভাবে অনেকভাবে ধাক্কা দিচ্ছে। সেটা দেখি শত বছরের একটা নির্বাচনী ইতিহাস, যেখানে কখনো নারী প্রার্থী হিসেবে উঠে আসেন, এই প্রথমবার এসেছেন, এই প্রথমবার। তো এই বিষয়টিও কি এই নির্বাচনকে অন্যান্য নির্বাচন চাইতে অনেকটা আলাদা করেছে না? অবশ্যই, এটা তো অনেক বড় ব্যাপার। আপনি দেখেন যে এই প্রথম বোধহয় ইউএস ইলেকশন নিয়ে এই পরিমাণ আলোচনা চলছে। ওবামা যখন ফার্স্ট এসেছিল অ্যাজ অ্যান আফ্রিকান আমেরিকান, অবশ্যই সেটা আলোচনার বিষয় ছিল বা ধাক্কা ছিল, সকল কিছুই বলতে পারেন, ইতিহাস আরেকটা ইতিহাস ছিল, কিন্তু সেই ইতিহাসটা আসলে নারী পুরুষের মধ্যকার ইতিহাস ছিল না, সেটা ছিল রেসিজমের একটা জায়গা থেকে। এবারেরটা খুব জোরালো ভাবে আসছে, কারণ রেসিজমের চেয়েও তারা নারী পুরুষের জায়গাটাকে মানে এতদিন ধরে আটকে রেখেছিল, কিন্তু এখন গিয়ে যেন আর পারছে না, সেটা একটা কাজ করছে। আর ভোটের ক্ষেত্রেও যেটা হয়েছে, ওদের যে তরুণ প্রজন্মের ভোটার, যেটাকে তারা বলেন যে মিলেনিয়ালস, এই মিলেনিয়ালসদের একটা ভাগ আছে। হ্যাঁ, মিলেনিয়ালসরা অর্থাৎ 18 থেকে 36 বা 35 বছর পর্যন্ত যে ভোটাররা, যারা 1-2 বার ভোট দিয়েছে কিংবা যারা মিলেনিয়ামটাকে দেখেছে, তারা একভাবে আসলে এই রাজনীতি, এই মধ্যপ্রাচ্য দক্ষিণ প্রাচ্য নিয়ে ফরেন পলিসি কি, কিংবা এই দুই ভোটারের অবস্থান কি, পলিসি কি হবে, সেগুলো নিয়ে তারা ভাবিত না। তারা আসলে ভোট, আমরা এখন দেখলাম যেটা তাদের ইতিবাচক নেতিবাচক দিকের মধ্যে, হিলারির ইমেইল কেলেঙ্কারি, একজন পররাষ্ট্রমন্ত্রী কিন্তু বেশ একটা জোরালো অবস্থান একটা মানুষের, অনেক, তো সেখানে থেকে এই ধরনের গাফিলতি বিষয়টাকে কিন্তু ভোটাররা ভালো দৃষ্টিতে দেখছে না। অন্যদিকে ট্রাম্পের অভিবাসন বিরোধী বা মুসলিম বিরোধী কঠোর অবস্থান, যেখানে যুক্তরাষ্ট্র একটি অভিবাসী রাষ্ট্রই বলা যায়, যেখানে নেটিভ আমেরিকান ছাড়া বাকি সবাই কিন্তু অভিবাসী, তো এই দুটো বিষয় নিয়ে মানে শেষ পর্যন্ত কি নির্বাচনী ফলাফলকে তাদের এই দুটি বিষয়ে বড় কোনো প্রভাব ফেলবে? অবশ্যই ফেলবে, এবং ফেলবে বলেই এত আলোচনা হচ্ছে। কারণ হচ্ছে যে দেখেন যে ওরা কিন্তু সাধারণ যারা আমেরিকান, মার্কিন জনসাধারণ, তারা কিন্তু খুব শান্তিপ্রিয় একটা দেশ চায়। হ্যাঁ, সেখানে তারা নির্বাচনের আগেই দুই প্রার্থীর যে উত্তেজনাকর প্রতিটা বিষয় কিন্তু খুব উত্তেজনাকর, এবং ইতিহাসে প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে এই প্রথম এত কেলেঙ্কারি নিয়ে এসছে একটা নির্বাচনে ক্যাম্পেইন। তো এতগুলো কেলেঙ্কারি ওরা আসলে নিতেই পারছে না। কিছু আমেরিকানদের আপনি যদি সাক্ষাৎকার দেখেন, ইন্টারভিউগুলো, ওরা জাস্ট মানে বদারই করছে না এই বিষয়টা নিয়ে, কারণ তারা নিতেই চাচ্ছে না যে তাদের প্রেসিডেন্ট সামনে যে আসবেন তার এই প্রবলেম আছে, দুইজনের এই প্রবলেম আছে। ভোটারদের মধ্যে কিন্তু নির্বাচন নিয়ে এত বেশি
তাদের বেশি মধ্যে আগ্রহ নাই। আগ্রহ এতটা নেই, তবে তারা সবচেয়ে বেশি জিনিসটা গুরুত্ব দিচ্ছে তাদের অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়টা। Exactly. তো এটাকে কিভাবে দেখছেন? আসলে তারা হিলারির কাছ থেকে কতটুকু প্রত্যাশা করছে, ট্রাম্পের কাছে কতটুকু প্রত্যাশা করছে? এই ক্ষেত্রে তারা ট্রাম্পকে কেউ কেউ সাপোর্ট দিচ্ছে, কারণ অভ্যন্তরীণ বিষয়ে ট্রাম্প যতটা গুরুত্বপূর্ণ জায়গায় থাকবেন বা যতটা নজর দিবেন, হিলারি কিন্তু বহির্বিশ্বের দিকে বেশি দিবেন, যেহেতু শি ওয়াজ এ সেক্রেটারি অফ স্টেট এবং তার সেই তার লয়ার হওয়ার কারণে সে একদম ক্যারিয়ার বিল্ড আপ করেছে পলিটিশিয়ান হিসেবে। সো তার থাকবে যে ওই যে সাম্রাজ্যবাদ প্রথমেই শুরু করেছিলাম সেটাকে বিস্তার করা নিয়ে। আর ট্রাম্প যেহেতু একজন একেবারেই বিজনেসম্যান, বিজনেস টাইকন, তার থাকবে যে অর্থনীতিকে কিভাবে আরো দৃঢ় করা যায়, আমেরিকার যে আভ্যন্তরীণ যে বিষয়গুলো, বেকারত্ব কমানো বা ওই জায়গাগুলোতে সে বেশি অনেক বেশি তাহলে আমরা প্রভাব দেখতে পাচ্ছি যে আসলে 8 তারিখের আগ পর্যন্ত বলা যাচ্ছে না কে শাসন করতে যাচ্ছেন পরবর্তীতে হোয়াইট হাউসে। তো ম্যাডাম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। দর্শক, এই ছিল আজকের আলোচনায়। আমরা আলোচনা করছিলাম আজকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনকে নিয়ে মার্কিনীদের মূল্যায়নের বিষয়ে। আগামীকাল বিকেল 4টায় আন্তর্জাতিক বুলেটিনে আবারও হাজির হব নতুন কোনো অতিথিকে নিয়ে, নির্বাচনের নতুন কোনো বিষয় নিয়ে। চলে যাচ্ছি স্টুডিও 1-এ। দর্শক, আমরা আসন্ন মার্কিন নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে এতক্ষণ বিশ্লেষণ দেখলাম। একইভাবে আগামীকালও আপনাদের সঙ্গে আমরা যোগ দেব। আন্তর্জাতিক সময়ে আরও দেখবেন, মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের ওপর নির্যাতনের ঘটনা তদন্তে বিদেশি কূটনীতি দলকে রাখাইন পরিদর্শনের অনুমতি দিল সরকার। শান্তি প্রতিষ্ঠার প্রত্যয় অং সান সুচির। ভারতের 8 কূটনীতিকের বিরুদ্ধে পাকিস্তান যে গুপ্তচরবৃত্তির অভিযোগ এনেছে তা ভিত্তিহীন বলে দাবি করেছে দিল্লি। ভারত থেকে পাকিস্তানি কর্মকর্তাদের প্রত্যাহার করার পাল্টা প্রতিক্রিয়ায় ইসলামাবাদ এমন পদক্ষেপ নিয়েছে বলে অভিযোগ ওঠে। পাকিস্তানি গণমাধ্যম ওই 8 কর্মকর্তার পরিচয় ছবি সহ প্রকাশ করায় তাদের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে বলেও উদ্বেগ প্রকাশ করে ভারতের পররাষ্ট্র দফতর। এই অবস্থায় পাকিস্তানে নিযুক্ত সব ভারতীয় কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে পাক সরকারের প্রতি আহ্বান জানান মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ। এর আগে দিল্লি ওই 8 কর্মকর্তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনার কথা জানায়। দুদেশের এই কূটনীতিক টানাপোড়েনের মধ্যেই ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর কাশ্মীর সীমান্তে পাকিস্তানের আগ্রাসী আচরণের সমুচিত জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন। পাক বাহিনীকে রুখতে ভারতীয় সেনারা প্রস্তুত বলেও জানান মন্ত্রী। ভারতের সংবাদ ভিত্তিক চ্যানেল এনডিটিভি আগামী 9 নভেম্বর 24 ঘণ্টা সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। বৃহস্পতিবার আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। চলতি বছরের জানুয়ারি মাসে ভারতের পাঠানকোট বিমান ঘাঁটিতে সন্ত্রাসী হামলার সময় কৌশলগত স্পর্শকাতর সংবাদ প্রচারের অভিযোগে এই নির্দেশ দেওয়া হয়। দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জানায়, চ্যানেলটির উপস্থাপক ও প্রতিবেদক পাঠানকোট হামলার খবর অতিরঞ্জিত করে উপস্থাপন করে। এছাড়া সেনাবাহিনীর বিভিন্ন গোপন পরিকল্পনার তথ্য সম্প্রচার করে, যা দেশটির জাতীয় নিরাপত্তার জন্য ক্ষতিকর। আগামী 9 নভেম্বর 10 তারিখ রাত 12টা পর্যন্ত এনডিটিভির হিন্দি ভাষায় সম্প্রচারিত চ্যানেলটি বন্ধ রাখার নির্দেশ দেয়। এদিকে এক বিবৃতিতে সরকারের এমন নির্দেশের তীব্র নিন্দা জানিয়েছে ভারতীয় সম্পাদকদের সংগঠন এডিটর্স গিল্ড। আন্তর্জাতিক সময়ে আরও যা দেখবেন, ইন্দোনেশিয়া জলসীমায় নৌকা ডুবে মৃতের সংখ্যা বেড়ে 51, নিখোঁজদের সন্ধানে চলছে তল্লাশি। আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ কুন্দুজে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের বিমান হামলায় অন্তত 30 বেসামরিক নাগরিক নিহত ও 25 জন আহত হয়েছে। একই দিন ফারিয়া প্রদেশের একটি বিয়ের অনুষ্ঠানে সন্দেহভাজন জঙ্গি হামলায় 5 শিশুসহ নিহত হয় অন্তত 12 বেসামরিক নাগরিক। স্থানীয় কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার কুন্দুজ প্রদেশে তালেবান বিরোধী যৌথ অভিযান চালায় আফগান বাহিনী ও ন্যাটো জোট। এই হামলার প্রতিবাদে কুন্দুজের গভর্নর দপ্তরের সামনে বিক্ষোভ করে হতাহতদের স্বজনেরা। গত মাসের শুরুতে তালেবান কুন্দুজ শহর কয়েকদিনের জন্য দখলে নিলেও পরে সেনাদের তৎপরতায় তারা পিছু হটতে বাধ্য হয়। এদিকে উত্তরাঞ্চলীয় ফারিয়া প্রদেশে বৃহস্পতিবার বিকেল মর্টার হামলায় বেশ কয়েকজন হতাহত হয়। তালেবান জঙ্গিরা এই হামলার সঙ্গে জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের উপর ব্যাপক নির্যাতনের ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায়ের তীব্র চাপের মুখে বিদেশি কূটনীতিক দলকে ঘটনাস্থল পরিদর্শনের অনুমতি দিয়েছে সরকার। বুধ ও বৃহস্পতিবার রাখাইন রাজ্যের গোলযোগপূর্ণ উত্তর পশ্চিমাঞ্চলে যান যুক্তরাষ্ট্র, চীন, যুক্তরাজ্যের রাষ্ট্রদূত এবং জাতিসংঘের কর্মকর্তারা। তবে বিদেশি কূটনীতিকদের পুরো অঞ্চলটি ঘুরে দেখার উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে সেনাবাহিনী।
রাজ্যের একটি এই প্রত্যন্ত গ্রামে সপ্তাহে দেশটির সেনা অভিযান চলার সময় 8 রোহিঙ্গা নারীকে যৌন নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। গেল 9 অক্টোবর সীমান্তবর্তী সেনা চৌকিতে সন্ত্রাসী হামলার পর থেকে নিরাপত্তা বাহিনীর অভিযানে 5 সেনা সদস্য ও 33 বেসামরিক মানুষ নিহত হন। দেশের টেকসই উন্নয়নের জন্য শান্তি প্রতিষ্ঠার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন স্টেট কাউন্সিলর অং সান সুচি। জাপানে 5 দিনের রাষ্ট্রীয় সফরের দ্বিতীয় দিনে সংবাদ সম্মেলনে সুচি জানান, রাখাইন রাজ্যে নতুন করে শুরু হওয়া সহিংসতা দেশকে জটিল পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে। তবে সেখানকার কোনো তথ্য সরকার গোপন করছে না বলেও দাবি করেন তিনি। দেখছেন আন্তর্জাতিক সময়। টেল সুপ্রিম চেয়ারের পারফেক্ট শেপ আর ডিজাইন আপনাকে দেয় 100% কমফোর্ট। টেল সুপ্রিম চেয়ার। ইরাকের মসুলে কয়েকটি গ্রাম আইএসের কাছ থেকে পুনর্দখলের পর 5,000 বেসামরিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির এক সামরিক কমান্ডার। তিনি জানান, মসুলের আল কারামা এবং আল সামাহ সহ পার্শ্ববর্তী কয়েকটি গ্রাম পুনর্দখলের পর সেখান থেকে কয়েক হাজার সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে যৌথ বাহিনীর অভিযানের মধ্যেই শহরটিতে পেশমার্গা বাহিনীর ওপর বোমা হামলা চালিয়েছে জঙ্গি গোষ্ঠী আইএস। ইন্দোনেশিয়ার জলসীমার কাছে অভিবাসী শ্রমিকবাহী নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 51 জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছে অন্তত 9 জন। বৃহস্পতিবার নৌকাটি 101 জন যাত্রী নিয়ে মালয়েশিয়ার দক্ষিণাঞ্চলীয় জোহর রাজ্য থেকে ইন্দোনেশিয়ার বাতাম দ্বীপের উদ্দেশ্যে ছেড়ে যায়। গন্তব্যের কাছাকাছি পৌঁছানোর পর তীব্র ঝড়ো বাতাস ও উত্তাল ঢেউয়ের কারণে দ্বীপের প্রবাল প্রাচীরে ধাক্কা লেগে ডুবে যায়। তাৎক্ষণিকভাবে 39 জন তীরে উঠে আসলেও বাকিরা বেরিয়ে আসতে পারেনি। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত আছে। এই পর্যায়ে আবার জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। দোদুল্যমান রাজ্যগুলোয় সংখ্যাগরিষ্ঠতা পেতে জোর প্রচারণায় হিলারি ট্রাম্প। 2 প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। নির্বাচিত হলে মার্কিনীদের স্বপ্ন পূরণের প্রতিশ্রুতি ট্রাম্পের। যুক্তরাষ্ট্রকে আরও এগিয়ে নিতে হিলারিকে সুযোগ দেওয়ার আহ্বান ওবামার। পাকিস্তানে ভারতীয় 8 কূটনীতিকের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগ অস্বীকার নয়াদিল্লির। কাশ্মীর সীমান্তে পাকিস্তানি সামরিক তৎপরতার উচিত জবাব দেওয়ার হুঁশিয়ারি ভারতের। এবং পাঠানকোট হামলার দিন সংবেদনশীল তথ্য প্রচারের দায়ে ভারতে একদিন এনডিটিভি সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ। এই ছিল আন্তর্জাতিক সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়।